ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। জাতীয় দলের দায়িত্বে ফিরে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত মোহাম্মদ সালাউদ্দিনের। তবে টেস্টে সিরিজ ড্র করা আর টি-20তে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলেও তৃপ্ত নন এই কোচ। সালাউদ্দিন বলছেন ধারাবাহিকতা অনেকটাই এখন প্রধান চ্যালেঞ্জ। ক্যারিবিয়ান সফরে হেড কোচ ফিল সিমন্সের সাথে রসায়নটাও ভালো ছিল সালাউদ্দিনের। সহকর্মী হাসিনুর রহমান শুনেছেন দেশ সেরা কোচের কথা। আজ রয়েছে প্রথম পর্ব। বৃহস্পতিবার অল্প সময়ের জন্য বিসিবিতে এসেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, কিন্তু সেই সময়টার পুরোটাই প্রায় ক্রিকেটাররা ঘিরে রেখেছিল তাকে। কোচ সালাউদ্দিন এতটাই জনপ্রিয় ক্রিকেটারদের মাঝে। সেই সালাউদ্দিন আবারও ফিরেছেন জাতীয় দলে। প্রথম অ্যাসাইনমেন্টেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাজিমাত করেছে বাংলাদেশ দল। আগের সিরিজগুলোতে ধুঁকতে থাকা টাইগাররা হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজের সমতা আনে। ওয়ানডেতে ব্যর্থ হলেও টি-20তে আবার ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে দল। এই সাফল্যের কৃতিত্বটা শীর্ষদের দিলেন এই কোচ। তবে সবসময় উন্নতিতে বিশ্বাসী সালাউদ্দিন দিলেন আরও ভালো করার তাগিদ। সন্তুষ্ট আমি কোনো কালেই হই না, সন্তুষ্ট হওয়াও যাবে না, কারণ আমাদের সামনে তাকাতে হবে। একটা সিরিজ গেছে, যদিও হয়তো টিমটা ওয়ানডেতে আমরা ভালো করিনি, বাট টেস্টে যেভাবে কামব্যাক করেছি সেটা একটা ভালো দিক। ছেলেদের মেন্টালিটি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। এখন আমাদের আসলে ধারাবাহিকতাটা সবসময় ধরে রাখাটা, এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু এর আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। বিপিএল শুরু হচ্ছে, তাই লম্বা ক্যাম্প করারও সুযোগ মিলবে না। তবে এরই মাঝে প্রস্তুতি নিতে হবে মেগা এই ইভেন্টের জন্য। বিপিএল চলাকালীন যে কোনো ক্রিকেটার চাইলে তাকে নিয়ে কাজ করতে প্রস্তুত সালাউদ্দিন। এটা খুব ডিফিকাল্ট, কারণ আপনি তো বিপিএলটাকে তো একেবারে তারা তো খেলতেই হবে তাদের, সেখান থেকে তো তাদের বের হওয়াটাও মুশকিল। বাট অ্যাটলিস্ট তারা যেন বিপিএলটাও যেন তারা ঠিকমতো খেলে, পারফর্ম করে, সেই দিকে আমরা দেখব, নজর রাখার চেষ্টা করব। এবং হয়তো কারো যদি কখনো দরকার পড়ে, কেউ যদি করতে চায় আলাদা করে প্র্যাকটিস, সেটার জন্য আমরা অ্যাভেলেবেল আছি। হেড কোচ যখন আসবে, সে কীভাবে প্ল্যান করবে, কীভাবে আমরা আগাবো, সেটা নিয়ে আমরা আসলে অলরেডি কথা বলেছি যে আমরা আসলে কোথায় ক্যাম্প করব না করব। লম্বা সময় পর আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরেছেন এই কোচ, কিন্তু নিজেকে নতুন একদমই মনে হয়নি তার। ক্রিকেটারদের কাছে জনপ্রিয় এই কোচকে খুব ভালোভাবে গ্রহণ করেছে বাকি কোচিং স্টাফরাও। হেড কোচ ফিল সিমন্সের সাথে তার কাজ করার অভিজ্ঞতাটাও জানিয়েছেন সালাউদ্দিন। সিমন্সকে খুবই ভালো লেগেছে এবং সে যথেষ্ট পজিটিভ, এবং সব ব্যাপারে সে পজিটিভলি নেওয়ার চেষ্টা করে। এবং আমার মনে হয় ছেলেদের সাথেও ছেলেদের মতামতটাও সে জানতে চায়, কোচিং স্টাফদের মতামত জানতে চায়। সব দিক দিয়ে সে একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি করেছে, যেটা আসলে টিমের জন্য অনেকটা হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের যে অন্তর্ভুক্তি জাতীয় দলের সঙ্গে, সেটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। পারফরমেন্সেও সেটা বোঝা যায়, ক্রিকেটারদের কথা শুনলেও সেটা বোঝা যায় যে কমিউনিকেশন কিংবা ছোটোবেলা থেকে অনেক শুরু থেকেই সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করে, এটা কাজে দিয়েছে। একদমই তাই। শুভকামনা থাকবে সালাউদ্দিন স্যারের জন্য, বাংলাদেশ দলের জন্য। ঠিক তাই। তবে তাকাতে হবে বিপিএল এর দিকে, কারণ নতুনত্বের ছোঁয়ায় জমকালো এক বিপিএল এর অপেক্ষায় বাংলাদেশ। 5 বছর পর পদ্মাপাড়ের ক্রিকেট ভক্তদের জয়োল্লাসে মাতাতে ফিরছে দুর্বার রাজশাহী। মাঝারি মানের দল গড়লেও দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার স্বপ্ন বুনতে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে তারা। উত্তরবঙ্গের আরেক দল রংপুর ছাড় দেয়নি জয়ের লড়াইয়ে। শক্তিশালী দল নিয়ে তারাও পড়তে চায় চ্যাম্পিয়নের মুকুট। বছর না ঘুরতেই আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুনত্বের ছোঁয়ায় বদলে যাওয়ার প্রত্যয়ে জমজমাট এক আসরের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। দুর্বার হয়ে 5 বছর পর ফিরছে পদ্মাপাড়ের দল রাজশাহীও। একসময়ের দুরন্ত রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয় 2019-20 মৌসুমে। 11 বছর পর আবারও বাংলা নাম নিয়ে ফেরা। বাড়তি নজর উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজির দিকে। ড্রাফট ও সরাসরি সাইনিং মিলিয়ে এবার ঘরোয়া এই টুর্নামেন্টের জন্য মাঝারি মানের দল গড়েছে রাজশাহী। এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরীর মতো জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটাররা দলে আছেন। এছাড়া সাব্বির হোসেন, জিসান আলমের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও রাজশাহীর হয়ে খেলবেন। আসর শুরুর 4 দিন আগে জিম্বাবুয়ের রায়ান বার্লকে দলে ভিড়িয়েছে দুর্বার। এর আগে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী। দুর্বারের লক্ষ্য রাজশাহীর তরুণ ক্রিকেটারদের প্রমোট করা। তবে কোচিং প্যানেলের নেতৃত্বে দেখা যাবে পাকিস্তানি গ্রেট ইজাজ আহমেদকে। তিনি পাকিস্তানের 1992 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তার হাত ধরে শুক্রবার থেকে অনুশীলনে নামতে যাচ্ছে টিম রাজশাহী।
বিদেশি কোচের দ্বারস্থ হয়েছে উত্তরবঙ্গের আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সও। রংপুরের দায়িত্ব সামলাবেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। গেলবার রংপুরের প্রধান কোচ ছিলেন সোহেল ইসলাম। ধারে ভারে আগের মতোই শক্তিশালী আর চ্যাম্পিয়নের মুকুট পরার প্রস্তুতি নিয়েই দল সাজিয়েছে রাইডার্স। সরাসরি চুক্তিতে দুই পাকিস্তানি তারকা ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ, আফগানিস্তানের মোহাম্মদ নবী, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর দেশীয় সাইফুদ্দিনকে দলে ভিড়িয়েছে 2017-র চ্যাম্পিয়নরা। নুরুল সোহান আর শেখ মেহেদীকে ধরে রেখেছিল আগেই। ড্রাফট থেকে সৌম্য সরকার আর নাহিদ রানার মতো ক্রিকেটার বাগিয়েছে রংপুর। জয়ের লড়াইয়ে ছাড় না দেয়া রংপুর দলে টেনেছে যুক্তরাষ্ট্রের ওপেনার স্টিভেন টেইলরকে। সৌম্যর সাথে জুটি বেঁধে গ্লোবাল সুপার লিগে রংপুরকে চ্যাম্পিয়ন করার পর টেইলর এবার ঝড় তোলার অপেক্ষায় বিপিএলে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। নিজেকে নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ বানানো দাবি করলেন খালেদ মাহমুদ সুজন। বলছেন সৎ থাকলে কোচ পরিচালক সবই থাকা যায়। সেই সাথে ঢাকা ক্যাপিটালসের এই কোচ জানালেন সাকিব না থাকায় প্লেয়ারদের মতো তারও মন খারাপ। অপরদিকে পেসার নাহিদ রানার বোলিংয়ের প্রশংসা ঝরেছে চিটাগং কিংসের কোচ শন টেটের মুখে। সঠিক যত্নে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন নাহিদ, বিশ্বাস তার। বাজতে শুরু করেছে বিপিএল এর ডামাডোল। হাতে বাকি আর মাত্র কয়েকদিন। 11তম এই আসরকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা। সেই সাথে আনুষ্ঠানিকভাবে অনুশীলন করে শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে 7 দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে মনোযোগ দিয়ে প্র্যাকটিস চালিয়েছে ঢাকা, চিটাগং, খুলনা সহ বাকি দলগুলো। বিপিএল মানেই সাকিব, তামিম, মাশরাফিদের পারফরমেন্সে মুগ্ধ হন ভক্তরা। প্রতিবারের মতো এবারও তাদের আকাঙ্ক্ষা ব্যতিক্রম ছিল না, কিন্তু বাদ সাধে সাকিবের দেশে ফেরা নিয়ে। প্রতি আসর মাতানো এই অলরাউন্ডারের দেখা পাওয়া যাবে না এবারের বিপিএলে। সারা বাংলাদেশ সাকিবকে চিনে আছে ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে। পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে। তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ। এই টুর্নামেন্টে সুজনের পরিচয় শুধুই একজন কোচ। এর আগে পরিচালক থাকা অবস্থায় কোচিং করানো নিয়েছিল বিস্তর সমালোচনা। উঠে আসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের স্বার্থের সংঘাত বিষয়টিও। এখন কি ভাবছেন ঢাকা ক্যাপিটালসের এই কোচ? কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না। এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না। কারণ বোর্ডে আমাকে একসময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি, যেহেতু ওটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর বিপিএল কাজ করি। এদিকে এবারের বিপিএল নিয়ে প্রত্যাশা একটু বেশিই রাখছেন চিটাগং কিংসের কোচ শন টেট। তার বিশ্বাস টুর্নামেন্টে বাজিমাত করবে তার দল। কিন্তু নিজের দল ছাড়াও বাকি দলগুলোর ক্রিকেটারদেরও নজরে রেখেছেন শন, বিশেষ করে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার। তার মতে এই পেসার বাংলাদেশের জন্য অমূল্য রতন। সঠিক যত্ন নিলে দেশকে অনেক কিছু দিতে পারবেন রানা। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার, বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনোই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজন পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে। বাংলাদেশের ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে। শন টেট আর নাহিদ রানা বিপিএল এর এবারের আসরে থাকছেন দুই প্রান্তে, তাই তো একসাথে কাজ করার সুযোগও থাকছে না তেমন। তবে এই দুজনের যুগলবন্দি হলে ভালো কিছুই উপহার পেতে পারত দেশের ক্রিকেট। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবার অস্ট্রেলিয়া ভারত 74 টেস্টের খবর। মেলবোর্নে 4 ব্যাটারের 50-তে প্রথম দিন শেষে 86 ওভারে 6 উইকেটে 311 রান তুলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে অভিষেক হয় স্যাম কনস্টাসের। অজিদের হয়ে অভিষেকে তৃতীয় দ্রুততম টেস্ট 50 হাঁকিয়ে এই ডানহাতি আউট হন 60 রানে। অন্য ওপেনার ওসমানের সঙ্গে 89 রানের জুটি গড়ে খাজাও করেন 57 রান। তৃতীয় উইকেটে 83 রানের জুটি গড়েন মার্নাস ল্যাবুশেন ও স্টিভ স্মিথ। 72 রানে ল্যাবুশেন আউট হলে জুটি ভাঙে। পরে বুমরা ম্যাজিকে 9 রানেই 3 উইকেট হারায় স্বাগতিকরা। ট্রাভিসকে 0 রানে ফেরানো হয়। দিন শেষে 68 রানে অপরাজিত স্মিথ, 8 রানে প্যাট কামিন্স। ভারতের হয়ে 75 রানে 3 উইকেট নিয়েছেন বুমরা। মাঠে ঝড় তোলা স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে তীব্র সমালোচনার মুখে বিরাট কোহলি পেয়েছেন শাস্তিও। মাত্র 19 বছরের এই তরুণকে কোহলির মতো কিংবদন্তির ধাক্কা দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবে নেননি ক্রিকেট সংশ্লিষ্টরা। তাদের মতে স্যামের মনোসংযোগে চির ধরাতে ইচ্ছা করেই এমনটা করেছেন ভারতীয় ওই তারকা।
এমন পাগলাটে অভিষেক ক্রিকেট বিশ্ব শেষ কবে দেখেছে তা হতে পারে আলোচনার খোরাক। ১৯ বছরের এক যুবকের আত্মবিশ্বাসী সব শটে বুমরা যেমন বিচলিত হয়েছেন, তেমনি বিস্ময় চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কী বা করার ছিল রোহিত কোহলিদের। বক্সিং ডে টেস্টের প্রথম সকালে এভাবেই নিজের আগমনী জানান দেন স্যাম কনস্টাস। দ্রুতগতির 50-তে রেকর্ড বুকে নাম তোলা এই ওপেনার রীতিমতো তুলোধনো করছিলেন ভারতীয় বোলারদের। তার মনোসংযোগে ছিঁড় ধরাতে তখন ভিন্ন পন্থা বেছে নেন বিরাট কোহলি। ইনিংসের ১০ম ওভার শেষে মাঝ উইকেটে স্যামের কাঁধে ধাক্কা দেন তিনি। দুজনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি বুঝে দুজনকে শান্ত করার চেষ্টা করেন উসমান খাজা। শেষ পর্যন্ত মাঠের 2 আম্পায়ারের হস্তক্ষেপে মেলে সমাধান। পুরো ঘটনায় কোহলিকেই কাঠগড়ায় দাঁড় করালেন ম্যাচের ধারাভাষ্যকার মাইকেল ভন ও রিকি পন্টিং। কোহলি এই মুহূর্তের কথা মনে করে কখনোই গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে। একজন কিংবদন্তি হিসেবে কোহলি অবশ্য কৃতকর্ম নিয়ে ভাববে। বেশ কিছু অ্যাঙ্গেল থেকে ঘটনাটি দেখেছি। বলতেই হচ্ছে এ সময় ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটারের ধারে কাছে যাওয়ার কথা নয়। বিরাট কিভাবে হেঁটেছে দেখুন, তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উস্কে দিয়েছে। স্ক্রিনে দেখে মনে হচ্ছে কোহলিকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে। বিরাট কোহলির এমন আচরণে খুশি হতে পারেননি সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারও। এ ঘটনায় শাস্তির সম্ভাবনাও দেখছেন তিনি। সরে গেলে কেউ ছোট হয়ে যেত না। প্রথমে মনে হয়েছিল যে দুজনই নিচে তাকিয়েছিল। এখন দেখার বিষয় কাকে বেশি জরিমানা দিতে হয়। মাঠে আগ্রাসী রূপে হাজির হলেও মাঠের বাইরে যে বেশ পরিণত তারই প্রমাণ মিলল স্যাম কনস্টাসের বক্তব্যে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাকে বড় করে দেখতে চান না তিনি। মনে হয় আমরা দুজনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম, তখনই কাঁধে ধাক্কা লাগে। তবে এরকম হতেই পারে, এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস। মিরপুরের একাডেমি মাঠের যে অংশ থেকে গণমাধ্যম কর্মীদের ভিডিও ধারণ করতে দেয়া হয় তার প্রায় পুরোটাই কালো পর্দার ব্যানারে ঢেকে দিয়েছে বিসিবি। কিন্তু কেন? বিপিএল এর দলগুলো যখন অনুশীলন শুরু করেছে তখন কেন বিসিবির এই সিদ্ধান্ত? বোর্ড কি চায় না বিপিএল এর সংবাদ প্রচার করুন কোনো গণমাধ্যম কর্মীরা? হাসিনুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কথায় বলে প্রচারেই নাকি প্রসার, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এই তথ্যটা মানে কি মানে না সেটা নিয়ে আপনার সন্দেহ হতে পারে মিরপুরের হোম অফ ক্রিকেটে আসলে। এবারের বিপিএলটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিসিবি অনেক কারি অর্থ খরচ করছে। তবে সেই প্রচারণাটা কেবল গান বাজনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই কি সীমাবদ্ধ রাখতে চায় বোর্ড? হঠাৎ এমন কথা কেন বলছি? আমার পেছনে কালো যেই পর্দা দেয়া বা ব্যানার দেয়া অংশটি দেখতে পাচ্ছেন, এটি হলো মিরপুরের একাডেমিক গ্রাউন্ড। ছোট্ট এই মাঠটিতেই প্রায় বিপিএলের সব দল, সব খেলোয়াড়রা অনুশীলন করবেন এবং প্রস্তুত হবেন মাঠের লড়াইয়ের জন্য যতদিন খেলাটা মিরপুরে হয়। কিন্তু দরজায় কড়া নাড়ছে বিপিএল, অনুশীলন শুরু করেছে দলগুলো। মজার বিষয় হচ্ছে সেই অনুশীলন ধারণ করার দেখার সেই ব্যবস্থাটা গণমাধ্যম কর্মীদের জন্য বন্ধ করে দিয়েছে ক্রিকেট বোর্ড। কিন্তু কেন? এর আগে কখনোই এভাবে পর্দা কিংবা কালো ব্যানার দেয়া ছিল না। তাহলে কি ক্রিকেট বোর্ড চাইছে না যে প্র্যাকটিসের এই ছবিগুলো গণমাধ্যম কর্মীগুলো ধারণ করুক? গণমাধ্যম কর্মীরা কিভাবে একজন ক্রিকেটার প্রস্তুত হচ্ছে, বিপিএলের দলগুলো কী ধরনের অ্যাক্টিভিটিস করছে সেটা নিয়ে দর্শকের আগ্রহের কিন্তু কমতি থাকে না। এই টুর্নামেন্টের নিউজগুলোর মাধ্যমে বিপিএলের জন্য একটা হাইপ তৈরি হবে, মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে। শন টেইট এক দলের কোচ, তিনি তার দলকে কিভাবে সাজাচ্ছেন, নাজমুল শান্তরা কিভাবে প্রস্তুত হচ্ছেন, খালেদ মাহমুদ সুজন কিভাবে প্রস্তুত করছেন তার দলকে, এই সব তথ্যই কিন্তু এই ধরনের ফুটেজ ধারণ করে গণমাধ্যম কর্মীরা পৌঁছে দেয় সাধারণ দর্শকদের কাছে। তবে একেবারেই যে দর্শকের জন্য ছবি ধারণ করার সুযোগ দেয়া হয়নি সেটাও বলা যাবে না। ছোট্ট একটা ফাঁক রেখেছে বিসিবি। একেবারে মাঠের কর্নারে প্রায় 10 ফিটের মতো একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, যেখান থেকে নেট ছাড়া তেমন কোনো কিছু দেখা যায় না। সেটা শুভঙ্করের ফাঁকি বললেও বলতে পারেন। বিসিবি সংশ্লিষ্ট দু একজন বলেছে যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, সে কারণেই আসলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কাজের কোনো চিহ্ন কোনো কিছুই দেখা যায়নি। এই দিয়ে এটাই প্রতীয়মান হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো চাচ্ছে না গণমাধ্যম কর্মীরা বিপিএলের যে দলগুলো আছে তাদের অনুশীলন কভার করুক, টুর্নামেন্টটার প্রচার প্রসার করুক। এটাই অন্তত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। বাকিটা ভালো ব্যাখ্যা দিতে পারবে বিসিবি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ টেস্ট ওপেনার হিসেবে ডেবুতেই 50 মেরে হইচই ফেলে দিয়েছেন স্যাম কনস্টাস। অবাক করা ব্যাপার, এই ডানহাতির ব্যাটিং কোচ একজন বাংলাদেশি। শুধু তাই না, এমসিজিতে কনস্টাস যে খেলছেন এই ম্যাচেও তাকে কোচিং করেছেন বাংলাদেশি তাহমিদ। ছোট মরিচে নাকি ঝাল বেশি। অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সী ওপেনার হিসেবে ডেবিউ হওয়া স্যাম কনস্টাস যেন ঠিক তাই। বক্সিং ডে টেস্টে উড়ন্ত বুমরাদের বিপক্ষে নিজে উড়েছেন। ডেবিউতে অজি ব্যাটারদের মধ্যে তৃতীয় দ্রুততম 50 করেছেন। কিন্তু জানেন কি, 19 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ট্যালেন্টের ব্যাটিং কোচ একজন বাংলাদেশি তাহমিদ ইসলাম। সিডনি প্রবাসী এই বাংলাদেশি কনস্টাসের ব্যাটিং কোচ। শুধু তাই না, এমসিজিতে এই ডানহাতি ওপেনার যে ডেবিউ ম্যাচ খেলতে নেমেছেন সেখানেও ছুটে এসেছেন তাহমিদ। বয়স কম হওয়ায় এবং অজি কোচরা তাকে নিয়ে আগে কখনো কাজ না করায় নিজের সঙ্গে তাহমিদকে রাখতে পেরেছেন কনস্টাস, আর ফলাফল তো একদম চোখের সামনে। সিডনির ক্র্যানব্রুক স্কুলে প্রথম যখন দেখেন কনস্টাস তখন কিশোর। 2টা সেশন করান তাহমিদ। কনস্টাসের বাবা মায়ের সঙ্গে বসে ছেলের ভবিষ্যৎ রোডম্যাপ ঠিক করেন। সেই থেকেই তাহমিদ কনস্টাসের ব্যাটিংটা দেখেন, মানসিক সব দিক খেয়াল রাখেন অজি কিংবদন্তি শেন ওয়াটসন। শুধু কনস্টাসের সাথেই না, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসেও একসঙ্গে কাজ করেছেন ওয়াটসন তাহমিদ। আমি তার টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করি। সেন মানসিকতার ব্যাপারটা দেখে। সেন শ্যামের জন্য অসাধারণ। অবশ্যই সেন অভিজ্ঞ খেলাটার কিংবদন্তি। সে শ্যামকে শেখায় কিভাবে সব সমালোচনার মুখ বন্ধ করে বর্তমানে নজর দিতে হবে। এটাই তার খেলা বদলে দিয়েছে। 2024 আন্ডার-19 বিশ্বকাপ জিতেছেন স্যাম কনস্টাস। অনেকদিন ধরেই জাতীয় দলের রাডারেও ছিলেন। তবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রাইম মিনিস্টার 11-এর হয়ে সেঞ্চুরি। অল্প বয়সে সে খুব ম্যাচিওর। সে কখনো পিছু হটে না। এই সপ্তাহেও তার সঙ্গে আমার যত কথা হয়েছে, সে নিজের প্রস্তুতি আর প্রসেসে বিশ্বাস রাখার কথাই বলেছে। সে খেলাটা ভালোবাসে, খেলা নিয়ে বিশ্লেষণ করে। 2023-24 মৌসুমে জেরার্ড প্রাইস মেডেল জেতেন। 2017 ঢাকা প্রিমিয়ার লিগ মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের স্কোয়াডে থাকা অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশি তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ায় 2015 বিশ্বকাপ যখন বাংলাদেশ দল খেলতে গিয়েছিল, সেই নেটে বাংলাদেশ দলকে বোলিং করেছিলেন তাহমিদ। তখনই তাকে মনে ধরে বাংলাদেশ দলের সাবেক কোচ চান্দিকা হাথুর সিংহের। তিনি তাহমিদকে ঢাকা লিগ খেলতে বলেন, তখনই প্রাইম ব্যাংক তাকে সুযোগ দেয়। আসলান পিয়াল, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।